রক্ষা করো মা, রক্ষা করো। সারাদিন কাজ সেরে খেয়ে দিয়ে শুতে গিয়েই নাকি ভূতের খপ্পরে বলেছিল। আবার প্রথম থেকে বল বিশ্বনাথ, মানে রুমটার বর্ণনা আগে দে, তারপর কি কি ঘটেছিল পরপর বলে যেত। সিঙ্গেল বেডরুম, বুঝলি, বিশাল খাট, একপাশে অ্যাটাচড ওয়াশরুম, কম্বল টেনে শুয়ে টিভি দেখতে দেখতেই সারাদিনের ক্লান্তিতে চোখ জড়িয়ে এলো ঘুমে। কতক্ষণ ঘুমিয়েছি জানি না, হঠাৎ দেয়ালে ঠকাস ঠকাস শব্দে ঘুমটা ভেঙে গেল। ঝটকা দিয়ে চেতনায় ফিরে কানে এলো ওয়াশরুমের কল খুলে গেছে। টপ টপ করে জল পড়ছে। তারপর শোন, ঘুম ভাঙতেই ঠোকাঠুকির শব্দ বন্ধ হয়ে গেল, বুঝলি। ঘরের টিভির আলো কখনো নীলাভ, কখনো লাল, কখনো বা হলুদ হচ্ছে। কম্বল সরিয়ে নেমে ওয়াশরুমে গিয়ে জলের কল বন্ধ করে টিভি বন্ধ করে আবার এসে শুলাম বিছানায়। পাশের ঘরে কে দেয়ালে শব্দ করছিল বুঝলাম না। কেউ কি মশারি টাঙাতে দেয়ালে পেরেক ঠুকছিল? কিন্তু গ্যাংটকে এই শীতে মশা কোথায় যে মশারি টাঙাবে? খটকাটা রয়েই গেল মনে। কম্বল টেনে বুঝে ফেললাম চোখ। ঘুম আসতে দেরি হলো না। আমি এবার একটু ঘাবড়িয়ে গেলাম। সঙ্গে সঙ্গে শব্দটা থেমে গেল, কিন্তু ওয়াশরুমে জল পড়তেই থাকলো। নিচে নেমে বড় আলোটা জ্বালিয়ে দিলাম। ওয়াশরুমে গিয়ে কল বন্ধ করে দেখে নিলাম কলের প্যাচ আলগা হয়ে আছে কিনা। কিন্তু না, কল তো ঠিকঠাকই আছে। পাশের ঘরের আওয়াজে ভাইব্রেশনে খুলে যাবে, সম্ভবই না। আমার আর সাহস হলো না রুমের দরজা খুলে বেরোই। কে আছে পাশের রুমে, দেয়ালে শব্দ করছে কেন, খোঁজ নিয়ে আসি। সত্যি সাহস হলো না। টিভিটা যেমন চলছে চলতে দিয়ে ঘরের আলো নিভিয়ে খাটে এসে কম্বল গায়ে জড়িয়ে বসে রইলাম। আবার শব্দ হয় কিনা দেখব। এক দৃষ্টে চেয়ে আছি দেয়ালের দিকে। বসে আছি তো আছি, দেয়ালে কোনো শব্দ নেই। ওয়াশরুমও যেমন ছিল তেমনই আছে। টিভির স্ক্রিন রং বদলাচ্ছে। আচমকা দপ করে নিভেই গেল। অন্ধকারে ছেয়ে গেল ঘর। পাশের ঘরের লোকটা বোধহয় তারই অপেক্ষায় ছিল। সঙ্গে সঙ্গে আবার শব্দ। পরক্ষণে বেশ জোরের সঙ্গে ওয়াশরুমে জল পড়তে শুরু করল। ভালো ফোর্সে জল পড়ছে। বালতি উপচে কলকল শব্দে নষ্ট হচ্ছে জল। তাও উঠতে পারছি না। ভাবছি কি কুক্ষণে যে এই হোটেলে উঠেছিলাম। যা হওয়ার হবে এই ভেবে কম্বলে মাথা মুড়ি দিয়ে শটান শুয়ে পড়লাম। তাতেই ব্লান্ডার হয়ে গেল, বুঝলি। আমি কম্বল থেকে মুখ বের করে দেখি তাল গাছের মতো বিশাল দুখানা পা আমার মাথার দুপাশে।
রক্ষা করো মা, রক্ষা করো। আশ্চর্য, তাতেই কাজ হলো বুঝলি। লোকটা টাচ করলো না আমায়। খাট মচমচ করে আমায় ঘিরে হাঁটতে শুরু করলো। আস্তে আস্তে স্পিড বাড়ছে, যেন ছুটছে। তার সঙ্গে তাল মিলিয়ে আবার শরীরটাও পিংপং বলের মতো তরাং মরাং করে লাফাতে লাগলো। এই বুঝি ভেঙে পড়লো খাট। মাগো, আমি হলে ওখানেই হার্ট ফেল করতাম। ওই ঘটনার পরও আমার বিশ্বাস হচ্ছিল না যে আমি বেঁচে আছি। জানিস, পাক্কা 2 ঘন্টা ধরে হাঁটাহাঁটি। হ্যাঁ, 2 ঘন্টা হেঁটে চলল, লাফিয়ে লাফিয়ে। ততক্ষণে কোমরের অবস্থা শেষ আমার, ভীষণ টনটন করছে। তুই কি করে বুঝলি যে 2 ঘন্টা? আরে, আমার হাতের ডিজিটাল ঘড়িটা ঘন্টায় ঘন্টায় বিপ সাউন্ড দেয়, তাতেই বুঝলাম। ও আচ্ছা, তারপর কি ঘটল? তারপরে মুক্তি এলো। লোকটা হঠাৎ খাট থেকে লাফিয়ে নিচে নেমে বেরিয়ে গেল। ধাতস্থ হলাম, ঘন ঘন লম্বা শ্বাস টেনে সব খুলে বললাম, আজে বাজে রুমে আমাকে থাকতে দিয়েছেন কেন? আরেকটু হলে তো প্রাণটাই যাচ্ছিল। আরে না না, আরে রুমে তো কোনো সমস্যা নেই, লোকে আসে, আরামসে থাকে। দেখলাম এভাবে হবে না। আমি শাসালাম, সে যদি না বলে সব লিখে ফেসবুকে ছেড়ে দেবো, বদনাম হয়ে যাবে হোটেলের। ঠিক রোগের ঠিক ওষুধটি না পড়লে কাজ হবে কেন? কিরণ পথে এলো। আমি যাতে ফেসবুকে না লিখি এই শর্তে সব খুলে বলতে রাজি হলো। দিব্যি গেলে বলল কাল থেকে এ রুম তালা দিয়ে রাখবে। আরও জানালো এর আগে এখানে যারা ছিল তাদের মধ্যে একজনই শুধু রিপোর্ট করেছিল দেয়ালে ঠকঠকানির আর জলের শব্দ পেয়েছে, তাও তেমন কিছু নয়। তাই সে নিশ্চিন্তেই ছিল যে আর কিছু হবে না। যদি জানতো যে তার বেলায় এত বড় কাণ্ড হবে তবে তাকে কিছুতেই এখানে থাকতে দিত না। আমার কাছে যা শুনছে সে তো ভয়ঙ্কর ব্যাপার। বাবা, গল্প শেষ হয়েছে তোমাদের, বাড়ি চলো। কেন, তোমার কি এখানে থাকতে ভালো লাগছে না? না, কিন্তু আমার বাড়ি যেতে ইচ্ছা করছে। এই তো সোনা মা, হয়ে এসছে তো। ঠিক আছে বাবা। কেসটা কি ছিল বলতো? মানে ওই রুমে কি কেউ সুইসাইড করেছিল? না, খুন। কিরণ যা বলেছিল বুঝেছিলাম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। ঘরে ঢোকার পর থেকে দুজনের মধ্যে নাকি তুমুল ঝগড়া হচ্ছে। বোর্ডাররা বিরক্ত হয়ে কমপ্লেন করাতে বন্ধ হয়েছিল বটে। জানোয়ার কোথাকার, কোনো মায়া দয়া নাইগা তোমার শরীরে? কি আমার জানোয়ার কইলি? আমি জানোয়ার? জানোয়ার জানোয়ার এমন ছুরি ঠুকে দিয়েছিল, কিসে দিয়েছিল, খুলি ফেটে মেয়েটি মারা যায়। তাকে মেরে ফেলার শব্দটাই শুনেছিলাম আমি। লোকটা লোকটা করছিলেন বিশ্বনাথদা? কই, এ তো পেতনি। আরে আমি তো তখন বুঝতে পারিনি। অন্য কেউ তো তার হামলা ফেস করেনি, আপনি করেছিলেন। তার মানে আপনার রাশ হালকা, তাই খাটে উঠে নৃত্য করেছে। এখন থেকে দেখে শুনে হোটেলে উঠবেন কিন্তু। কেউ হাজার চেষ্টা করেও ভূত দেখতে পায় না, কেউ না চাইতেই ভূত চলে আসে তার কাছে। তুই হলি যাকে বলে ভূত কপালে ছেলে। সাবধান বিশ্বনাথ।
আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করতেও ভুলবেন না। তাহলে আমরা আপনাদের জন্য নিয়ে আসা ভিডিওগুলোকে সঠিক সময়ে আপনাদের কাছে পৌঁছে দিতে পারব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।